আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন ডক্টর মনিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনার কিরকম লাগছে আমাদের এই আয়োজনে এসে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি, আজকের টপিক হচ্ছে শিশুদের হাড় ভাঙা ও এর সমাধান। মূল কথায় যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। স্যার, প্রথমেই আমি জানতে চাচ্ছি ছোটদের হাড় ভাঙলে সেটা চিকিৎসা আপনারা কিভাবে করেন? ছোটদের হাড় ভাঙা আসলে খুবই কমন একটা ব্যাপার। আমরা আমাদের প্রত্যেক জীবনে প্র্যাকটিসিং লাইফে খুব বেশি পেয়ে থাকি। হ্যাঁ, প্রতিদিনই আমরা যে পরিমাণ রোগী দেখি তার প্রায় 130 এরকম শিশুদের হাড় ভাঙা রোগী নিয়ে আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমরা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। কারণ কতটুকু ভেঙেছে, কিভাবে ভেঙেছে, কি পরিমাণ ভেঙেছে, কোথায় ভেঙেছে, এর উপরে নির্ভর করে বিস্তারিত আমরা তখন পরীক্ষা নিরীক্ষা ডায়াগনোসিসের মাধ্যমে একটা ফাইনালের সিদ্ধান্ত পৌঁছে তারপরে আমরা চিকিৎসা করে থাকি। তবে সাধারণত বাচ্চাদের হাড় জোড়া লাগার টেন্ডেন্সি অনেক বেশি। বড়দের হাড় সাধারণত অনেক সময় নিয়ে জোড়া লাগে। বাচ্চাদের হাড় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে খুব সহজে জোড়া লেগে যায়। এই জন্য আমরা পারতপক্ষে চেষ্টা করি যে সমস্ত হাড় ডিসপ্লেস হয় না, সরে যায় না, ভেঙে জায়গায় থাকে, সেক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে সিম্পলি একটা প্লাস্টার বা ব্যাক স্ল্যাব বা এলবো ব্যাগ এই ধরনের কোনো অ্যাপ্লায়েন্সের মাধ্যমে তাদেরকে চিকিৎসা করে থাকি। জি, ধন্যবাদ স্যার। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ছোটদের কোন কোন হাড় বেশি ভাঙে বা মোস্ট কমন হাড়টা কোনটা বেশি ভাঙে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। শিশুদের বা বাচ্চাদের হাড়ের ক্ষেত্রে আমরা দেখি যে আপার লিম্বের বোনস, যেমন রেডিয়াস আলনা, হ্যাঁ, যেটা ফোর আর্মের বোন থাকে, এবং হিউমেরাস, এগুলো বেশি ভেঙে থাকে। সাধারণত বাচ্চারা দেখা যায় যে খেলাধুলা করতে যেয়ে পড়ে যায়, কোথাও উঠতে যেয়ে দেয়ালের উপরে, গাছের উপরে উঠতে যেয়ে পড়ে যায়, সেক্ষেত্রে এই হাতের উপরে যখন পড়ে তখন এই হাতটা বেশি ভাঙে। এছাড়া খেলাধুলা করতে যেয়ে বা যে কোনো জায়গায় পা স্লিপারি কোনো গ্রাউন্ডে যখন পড়ে যায় তখন সাধারণত দেখা যায় যে পা, টিবিয়াতে বেশি ভাঙে এবং ফিমার এগুলোতে ভাঙে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে স্পাইন বা পেলভিক ফ্র্যাকচার এগুলো খুব কম দেখা যায়। ধন্যবাদ স্যার। আজকে আমরা অনেক উপকৃত হচ্ছি। এখন আমি তৃতীয় প্রশ্নতে চলে যাব। স্যার, শিশুদের হাড় ভাঙলে আপনারা জিনিসটা কিভাবে চিকিৎসা করেন? এই প্রশ্নের উত্তর কিছুটা আমি দিয়েছি, তবে সাধারণত আমি আবারও বলছি, সাধারণত আমরা কনজারভেটিভ ওয়েতে চিকিৎসা করি। আমরা সাধারণত যদি হাড় না সরে যেয়ে থাকে, আনডিসপ্লেস অবস্থায় থাকে, হ্যাঁ, তাহলে সাধারণত আমরা সিম্পলি একটা ব্যাক স্ল্যাব বা প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করি। আর যদি ডিসপ্লেস হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিসপ্লেস রিডাকশন করে হাড়গুলো আবার পূর্বের অবস্থায় জায়গায় নিয়ে এসে তারপরে আমরা একটা প্লাস্টার দিয়ে রাখি। কিন্তু এর বাইরেও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অপারেশন প্রয়োজন হয়। এর বাইরে আমরা সাধারণত কনজারভেটিভ ওয়েতে এরকম সিম্পলি প্লাস্টারের মাধ্যমে বা বাইরে থেকে কোনো অ্যাপ্লায়েন্স ইউজ করে আমরা বাচ্চাদের হাড় ভাঙার চিকিৎসা করে থাকি। জি, ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, গ্রামে গঞ্জে কিশোররা বা ছেলেরা যখন ফুটবল খেলতে যায় বা ক্রিকেট খেলতে যায় মাঠে ঘাটে, তখন তাদের যদি হাড় বা কিছু ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়, তারা বাসায় এসে বকা খাওয়ার ভয়ে বা দে আর আফ্রেড অফ ইট, যে আফ্রেড অফ দেয়ার প্যারেন্টস, তারা বলেন। এখন এই যে তারা যে লুকিয়ে রাখে জিনিসটা, এই এতদিন পর মানে কি ইস্যুটা দেখা দিতে পারে? হ্যাঁ, এটা আসলে ম্যাটার অফ কনসার্ন, যে অনেক সময় বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। ডেফিনেটলি যদি অনেক বড় ধরনের ভাঙা থাকে এবং ভেঙে ডিসপ্লেস হয়ে থাকে তাহলে তো এটা আসলে লুকানো যাবে না। হ্যাঁ, অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এর বাইরে যদি আনডিসপ্লেস ফ্র্যাকচার থাকে, অনেক সময় ছোটো মাইনর ট্রমার কারণে অনেক সময় বোঝা যায় না যে ভেঙে গেছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে যখন বাবা মা এটা জানতে পারবেন বা দেখতে পারবেন, ডেফিনেটলি হয়তো তার সেই ইনজুর্ড লিম্বটা, হাতটা বা পাটা, সে ঠিকমতো ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে বাবা মা শরণাপন্ন হওয়া মাত্রই বাবা মা তাদেরকে নির্ভয় দিয়ে পার্শ্ববর্তী কোনো অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে এটা ভাঙা আছে কিনা।
সেক্ষেত্রে যদি ভাঙা থাকে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে, আর যদি ভাঙা না থাকে তাহলে সেভাবে চিকিৎসা করতে হবে। এটা নির্ভর করে যে তার বাবা মা কতটা কনসার্ন তার সন্তানের ব্যাপারে, এটা আর কি। ও, ধন্যবাদ স্যার। এখন আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, গ্রামেগঞ্জে যে শিশু এবং গ্রামেগঞ্জে যে ট্রেডিশন, ওই ট্রেডিশন অনুযায়ী হাত পা ভাঙলে বোন সিটার বা কবিরাজের কাছে যে চিকিৎসা করানো হয়, কবিরাজ যেটা চিকিৎসা করে, এটা মেডিকেল সায়েন্সে কতটা লজিক্যাল, আপনি যদি একটু এক্সপ্লেন করে বলতেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এখনো পর্যন্ত আসলে বিজ্ঞানের আলো ঘরে ঘরে পৌঁছালেও অনেক সময় মানুষের মধ্যে এই ধরনের কুসংস্কার দেখা যায় যে হাড় ভেঙে গেছে বা কোথাও ইনজুরি হয়েছে বা কোথাও কোনো সমস্যা হয়েছে, এরা কবিরাজের বাড়ি নিয়ে যায় বা কবিরাজের কাছে বা ট্রেডিশনাল বনসিটার যারা আছে তাদের কাছে নিয়ে যায়। আসলে মূল ব্যাপার হলো যে হাড় জোড়া লাগানোর জন্য পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয় নাই। সুতরাং কোনো ওষুধ বা কোনো চিকিৎসার মধ্যে হাড় জোড়া লেগে যাবে এ ধরনের কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই। তো আসলে তাহলে কি, হাড় ধর্মই হলো যেটা ভেঙে গেছে এটা জোড়া লেগে যাবে, হাড় ভেঙে গেছে যেখানে এটা জোড়া লেগে যাবে, এটা হাড়ের ন্যাচারাল টেন্ডেন্সি বা ধর্ম। সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা কী করে থাকি, চিকিৎসকরা যেটা করে থাকি সেটা যাতে এটা নর্মাল অ্যালাইনমেন্টে বা পূর্বের অবস্থায় সুন্দরভাবে জোড়া লাগে সেই জন্য আমরা ব্যবস্থা নিই যে এটা নর্মাল অ্যালাইনমেন্টে এটা আমরা হাড়টা রেখে দিই। আর কবিরাজিরা যেটা করে থাকে, এর আসলে এই ধরনের সাবান পড়া, গাছের বিভিন্ন ধরনের পাতা বাটা দিয়ে চিকিৎসা করে, এগুলোর আসলে কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যায় না। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর কারণে অনেক ক্ষতি হয়ে থাকে, চিকিৎসা প্রলম্বিত হয় এবং চিকিৎসা পরবর্তীতে এই টাইট ব্যান্ডেজের কারণে অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হাত অনেক সময় মারা যেতে পারে এবং আমরা প্রায় দেখি যে হাত বা পা বাচ্চাদের কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে এবং বাচ্চার জীবন ঝুঁকি পর্যন্ত হয়ে যেতে পারে। এজন্য আমরা বলবো যে এই ধরনের ট্রেডিশনাল বনসিটার বা কবিরাজের কাছে না গিয়ে, ঠিক আছে, আপনারা যাদের সামর্থ্য নাই, হ্যাঁ, তারা সরকারি হসপিটালের এমার্জেন্সি অথবা অর্থোপেডিক সার্জারি আউটডোরে অথবা ইনডোরে ভর্তি হয়ে আপনারা চিকিৎসা নেবেন। খুব স্বল্প খরচে আপনার বাচ্চার খুব সুন্দর চিকিৎসা পাবেন। ধন্যবাদ স্যার। কবিরাজ অনেক ক্ষেত্রে চিকিৎসা করে কিন্তু হাড়টা জায়গা মতো বসাতে পারে না, কোনো চিকিৎসার জন্য মানে কোনো উল্টাপাল্টা চিকিৎসা করে কবিরাজ, এটা আমরা সবাই জানি, কুসংস্কার যেহেতু। এখন হাড়টা ভালো মতো তারা মানে ভালো মতো চিকিৎসা করে না, এটা তাদের প্যারেন্টস ভাবে যে কুসংস্কার অনুযায়ী জিনিসটা হয়েছে, কিন্তু তার তো সারা জীবন হাড়টা ডিসপ্লেসড হয়ে থাকে। এটার জন্য আপনারা কি বলবেন? এটা আসলে খুব দুঃখজনক। আমরা পাই অনেক ক্ষেত্রেই আসে যে যখন এই বাচ্চাটা ভাঙা হাড় নিয়ে, ভাঙা হাত নিয়ে বা পা নিয়ে বা ভাঙা হাড্ডিগুলো নিয়ে আমাদের কাছে আসে, তখন আমাদের খুব কম কিছুই করার থাকে। সেক্ষেত্রে আমরা তাদেরকে পুরোপুরি হাড় জোড়া লাগানোর জন্য সময় দিই এবং পরবর্তীতে যখন এই বাঁকা হাত, বাঁকা পা বা বাঁকা হাড়গুলো নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা আমাদের কিছু জটিল সার্জারি আছে, অপারেশনের মাধ্যমে এগুলো পরবর্তীতে ঠিক করতে হয়, যেটা সিম্পলি খুব সাধারণভাবে অল্প খরচে এবং অল্প চিকিৎসায় যেটা ঠিক করা যেত, পরবর্তীতে সেটা অনেক সময় খুব জটিল আকার ধারণ করে এবং অনেক পয়সা কড়ি খরচ করে এবং জটিল অপারেশনের মাধ্যমে যেগুলো ঠিক করতে হয়, যেগুলো পরবর্তীতে সার্জন এবং যারা ভুক্তভোগী তাদের জন্য এটা বেয়ার করা অনেক কঠিন হয়ে থাকে। সেক্ষেত্রে এটা আসলে চিকিৎসাগুলো তখন দুরূহ হয়। এই চিকিৎসা দুরূহ হওয়ার কারণে বা ব্যয়বহুলতার কারণে অনেক সময় চিকিৎসা না নিয়ে সারা জীবন এরা এভাবে পঙ্গুত্ব বরণ করে নিয়ে তারা এভাবে তার পথ চলে। জি, ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, ছোটদের হাড় আর বড়দের হাড়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি এটা সেম? হ্যাঁ, ডেফিনেটলি ছোটদের হাড় এবং বড়দের হাড়ের মধ্যে অনেক ধরনের পার্থক্য থাকে। হ্যাঁ, আমরা দেখি যে একটা ছোট মানুষ, ছোট বাচ্চা, সে তো ছোট, তার হাড়গুলো ছোট ছোট। এই বাচ্চাটাই একদিন বড় হবে, তার মানে তার হাড়গুলোও বড় হবে। সেক্ষেত্রে এই হাড়গুলো কীভাবে বড় হয়? এই হাড়গুলো বড় হয় এই হাড়ের মাঝে, হাড়ের প্রান্তিকে একদম ডিস্টাল বা প্রক্সিমাল পার্টে এটা এক ধরনের গ্রোথ প্লেট থাকে, যেখান থেকে হাড় বৃদ্ধি লাভ করে। এই গ্রোথ প্লেট একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থাকে, 20 থেকে 21 বছর বয়স পর্যন্ত, যেটা বড়দের থাকে না। এই গ্রোথ প্লেট, কারণ বড়দের একবার হাড় একটা নির্দিষ্ট ম্যাচিউর হয়ে গেলে এই হাড় কখনো আর পরবর্তীতে বৃদ্ধি লাভ করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে এই গ্রোথ প্লেটটা থাকে বাচ্চাদের, আর বড়দের থাকে না। এছাড়া হাড়ের যে কাভারিং, পেরিওস্টিয়াম বলি আমরা যেটাকে, এই পেরিওস্টিয়াম বাচ্চাদের ক্ষেত্রে অনেক ঠিক থাকে, মোটা থাকে, বড়দের ক্ষেত্রে এটা খুবই পাতলা থাকে এবং এই পেরিওস্টিয়ামের
যে অস্টিওজেনিক বা হাড় জোড়া লাগার ক্যাপাবিলিটি বা সক্ষমতা, অস্টিওজেনিক প্রপার্টিজ, এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি, যেমন এই কারণে খুব সহজে অল্প সময়ে হাড় জোড়া লেগে যায়। এছাড়া বাচ্চাদের হাড় একদম ইলাস্টিক, মানে এটা খুব সহজে ভাঙে না। হ্যাঁ, একটা বাঁশের কুঞ্চি যেভাবে আমরা বাঁকালে সহজে এটা ভাঙে না, কিন্তু একটা পাটকাঠি সহজে ভেঙে যায়। এই কুঞ্চিটা সহজে ভাঙে না কারণ এটার ইলাস্টিসিটি বেশি। এই ইলাস্টিসিটি বেশি হওয়ার কারণে কুঞ্চিটা সহজে ভাঙে না। বাচ্চাদের হাড়েরও এরকম ইলাস্টিসিটি বেশি হওয়ার কারণে সহজে না ভেঙে হাড়ে যখন আঘাত লাগে তখন হাড় বাঁকা হয়ে যায়। এটাকে আমরা বলি ইলাস্টিক ডিফর্মিটি। তো বাচ্চাদের এই সমস্ত পার্থক্য রয়েছে বাচ্চাদের হাড়ের, যার কারণে এই ধরনের ইলাস্টিক ডিফর্মিটি ডেভেলপ করে থাকে। জি, ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন হচ্ছে, শিশুদের হাড় গঠন বা হাড় শক্ত হয় এরকম কি কি খাবার খেলে হাড়টা ভালো মতো গঠন হবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এখন বর্তমান সিভিলাইজেশনের লাইফে বাচ্চারা একদম ঘরের কোনায় ফোন দেখে দেখে বড় হচ্ছে, তারা খেলাধুলা করে না, এবং রোদ্রে তাদেরকে কখনো বাচ্চারা বাবা মা যেতে দেয় না, তারাও যায় না। তো যার কারণে ভিটামিন ডির একটা বিশাল গ্যাপ তাদের শরীরে পড়ে যায়, অভাব দেখা দেয়, এবং পরবর্তীতে হাড়গুলোর গঠন ঠিকমতো হয় না। এই জন্য আমরা প্রচুর পরিমাণ বাচ্চাদের বলবো, যে বাবা মাকেও সচেতনতার জন্য বলবো যে বাচ্চাদেরকে সকালে বিকেলে হালকা রোদে খেলতে দিতে হবে, এবং পুষ্টিকর খাবার, ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলি, সুষম খাবার, সেই সুষম খাবার দিতে হবে। এর মধ্যে দুধ, ডিম, এগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, মিনারেলস থাকে, এগুলো হাড় গঠনে পর্যাপ্ত ভূমিকা রাখে। এবং খেলাধুলো করলে হাড়ের মধ্যে রক্ত থেকে ক্যালসিয়াম ডিপোজিশনটা ভালো হয় এবং হাড়ের গঠন মজবুত হয়। এই জন্য আমরা খেলাধুলো, এক্সারসাইজ, এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করি। জি, ধন্যবাদ স্যার। এখন আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, শিশুদের হাড় ভাঙার মাধ্যমে যদি তাদের চিকিৎসাটা না করা হয়, কোনো ধরনের চিকিৎসা যদি না করা হয়, তাহলে এটার ইস্যুটা কি হবে? বড় হয়ে এটা কি ইফেক্ট পড়তে পারে তাদের উপরে? বড় হয়ে আসলে এই ধরনের, আমরা আগেও এটা বলছিলাম যে যদি ঠিকমতো প্রপার টাইমে চিকিৎসা না নেওয়া হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিফর্মিটি ডেভেলপ করে, পা ছোট বড় বা হাত ছোট বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, বাঁকা জন্মগতভাবে যে বাঁকা থাকে সেটা একটা ব্যাপার, কিন্তু এই ভাঙার কারণে যে বাঁকা হয় সে ধরনের, যেমন এলবোর উপর থেকে যখন ভেঙে যায়, এটা চিকিৎসা না করা হয়, ঠিকমতো জোড়া লাগে না প্রপার ওয়েতে, যার কারণে গান স্টক ডিফর্মিটি ডেভেলপ করে। এই ধরনের অনেক হাড় বাঁকা হয়ে যেতে পারে, ডিফর্মিটি ডেভেলপ করতে পারে, জন্মগত এভাবে পা বা হাত ছোট বড় হয়ে যেতে পারে। এ ধরনের নানা ইস্যু আমাদের সামনে নিয়ে পরবর্তীতে আমাদের সামনে আসে। জি, ধন্যবাদ স্যার। জন্মগত কি কি সমস্যার কারণে বাচ্চাদের হাড় ভাঙে বেশি? জন্মগত কিছু কিছু অসুখ আছে, যেমন জেনেটিক একটা অসুখের আমরা নাম জানি, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, যেটা আমরা ব্রিটেল বোন ডিজিজ বলি। এই ধরনের অসুখ জন্মগতভাবে যদি কারোর থাকে, তাহলে দেখা যায় যে অল্প আঘাতেই এই হাড় সহজে ভেঙে যায়। এছাড়া সিউডো আর্থোসিস নামে একটা সমস্যা আছে। এই সমস্যা যাদের থাকে, দেখা যায় যে অল্প আঘাতেই বারবার এ ধরনের বোনস ভাঙার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এছাড়া জন্মগতভাবে যদি কারোর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, অথবা ক্যালসিয়াম, মিনারেলস শরীরে কম থাকে বা কম গ্রহণ করার সক্ষমতা থাকে, সেক্ষেত্রেও এই ধরনের হাড়ের ভাঙার টেন্ডেন্সি সহজে তৈরি হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, শিশুরা যে গ্রামে থাকে, হ্যাঁ, তাদের যে হাড় ভাঙালে হাড়টা কিভাবে আর কি, আবার হাড় যখন চিকিৎসা করেন কিভাবে জিনিসটা প্রসেস হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে? রাইট, এটা একটা ভালো প্রশ্ন। এটা হাড়ের নর্মাল যে হিলিং প্রসেস আছে, সেই হিলিং প্রসেসের মাধ্যমে হয়। এটা হাড় যখন ভেঙে যায়, ডিসপ্লেস হয়ে যায়, আমরা এটা আবার পূর্বের অবস্থায় আমরা এটাকে আবার ব্যান্ডেজ করে দিই। ব্যান্ডেজ করে দিলে এখানে আস্তে আস্তে যে কিছুটা ব্লাড জমা থাকে, হেমাটোমা ফর্মেশন হয়, সেখান থেকে এটা মিনারেল, ক্যালসিয়াম এগুলো জমা হতে থাকে, এবং আস্তে আস্তে ক্যালাস ফর্মেশন হয়। এই ক্যালাস ফর্মেশন হওয়ার পরে আস্তে আস্তে দুইটা হাড় এই ক্যালাসের মাধ্যমে জোড়া লেগে যায়, এবং পরবর্তীতে দেখা যায় যে এই ক্যালাসটা রিমডেলিং প্রসেসের মাধ্যমে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বলি আমরা, যে হাড়ের মধ্যে একটা সেল থাকে, 3টা সেল থাকে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট। এই অস্টিওক্লাস্ট যে সেলটা, এই সেলটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে পরবর্তীতে রিমডেলিং করে এই হাড়টা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে।
ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমি বলতে চাইছি আমরা একটু সময়ের জন্য বিরতি নিতে চাই স্যার। থ্যাংক ইউ। জি, আমরা বিরতি নিচ্ছি, আপনার সাথেই থাকুন। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। আবার চলে আসলাম একটু ছোট্ট বিরতির পর। স্যারের কাছে চলে যাই। জি স্যার, আমরা যেটা বলছিলাম, আমাদের আরেকজন কমেন্ট করেছেন যে ফেসবুক থেকে, সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতে গেলে 2 পা ব্যথা করে, আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যায়। আমার করণীয় কি? ওনার বয়স কত এটা আমাদের জানা প্রয়োজন। এক এক বয়সে এক এক ধরনের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। যদি উনি শিশু হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে এটা গ্রোথ পেন নামে একটা পেইন আছে, যেটা এই যে আমরা গ্রোথ প্লেটের কথা বলছিলাম, এই গ্রোথ প্লেটের হাড় এবং মাংসপেশির অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধির কারণে এই ব্যথাটা হয়ে থাকে। এটা সাময়িক, এটা খুব অল্প সময় থাকে এবং পরবর্তীতে কিছু হাঁটাচলা করলে ঠিক হয়ে যায়। এছাড়া যদি উনি একটু কিশোর বয়স বা পরবর্তীতে অ্যাডাল্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাতের সমস্যার কথা জেনে থাকি। সে সমস্ত বাতের সমস্যার কারণে এরকম মর্নিং স্টিফনেস দেখা দিতে পারে। মর্নিং স্টিফনেস মানে হঠাৎ করে রেস্ট থেকে বা ঘুম থেকে উঠে কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা, তার মধ্যে এটা এই জয়েন্টগুলোতে একটা অস্বস্তি ভাব থাকবে এবং সে ব্যথা অনুভূত হবে এবং পরবর্তীতে যখন সে মুভমেন্ট করবে, হাঁটাচলা করবে, হ্যাঁ, তখন আস্তে আস্তে এটা চলে যাবে। এটা ওনার সম্পর্কে আরও ডিটেলস হিস্ট্রি নিয়ে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও বিস্তারিত বলতে পারবো। জি, ধন্যবাদ স্যার। এখন আমার আরেকটি প্রশ্ন, অনেক সময় বাচ্চা জন্মের সময় বাচ্চার হাত পা ভাঙার কথা শোনা যায়, এটা কতটা ঠিক, আর এটা কি এটা যদি ঠিকও থেকে থাকে এটার চিকিৎসা কি? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। এটা নিয়ে অনেকের ভীতি আছে, কিন্তু এটা খুব সিম্পল একটা ব্যাপার। এটা নিয়ে আসলে যেহেতু একটা নতুন শিশু পৃথিবীতে আসে, তখন সবাই চায় যে তার বাচ্চাটা সুস্থ শরীরে পৃথিবীতে আসুক। হ্যাঁ, কোনো ধরনের ডিফেক্ট, কোনো ধরনের ভাঙাচোরা নিয়ে আসলে বাবা মা, গার্জিয়ান তারা খুব কনসার্ন হয়ে যান এটা নিয়ে। সেক্ষেত্রে এটা এমন কোনো কঠিন বা জটিল বিষয় নয়। আমরা প্রায়ই দেখি নর্মাল ডেলিভারির সময় অথবা ইভেন সিজার সেকশন করার সময়ও অনেক সময় এই বাচ্চা টেনে বের করার সময় অনেক সময় কিছু কিছু হাড়, হ্যাঁ, যেমন হিউমেরাস, ফিমার, এ ধরনের কিছু কিছু হাড় ভেঙে যেতে পারে। হ্যাঁ, পরবর্তীতে এটা চিকিৎসা খুব জটিল কিছু নয়। আমরা 2-1 সপ্তাহের জন্য এটা প্লাস্টার দিয়ে রাখি অথবা প্রাকশন দিয়ে রাখলে পরবর্তীতে এটা স্বাভাবিকভাবে এটা জোড়া লেগে ঠিক হয়ে যায় এবং পরবর্তী আমরা যেটা বললাম রিমডেলিংয়ের মাধ্যমে কয়েক সপ্তাহ পরে দেখা যায় যে এখানে যে হাড়টা জোড়া লেগেছিল কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পরে সেটা আর বোঝা যায় না। সুতরাং এটা নিয়ে উদ্বিগ্নতা বা অতিরিক্ত কনসার্নের কিছু নাই। এটা হতে পারে, এটা উন্নত দেশ সহ সারা পৃথিবীর সব জায়গায় হয়ে থাকে। তবে হওয়ার পরে এটা কাল বিলম্ব না করে ডেফিনেটলি একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হতে হবে। ওনার পরামর্শ মতো চিকিৎসা করলে এটা সম্পূর্ণ ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে শিশুদের যে রিকেটসটা থাকে এটা কি জন্য হয়? ভালো প্রশ্ন। একই অসুখ যদি বাচ্চাদের বা শিশুদের হয় তাহলে সেটাকে আমরা বলি রিকেটস, আর যদি বড়দের হয় সেটাকে আমরা বলি অস্টিওমেলাসিয়া। এটা একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিলেটেড ডিসঅর্ডার। যদি ইনঅ্যাডিকুয়েট ভিটামিন ডি তার শরীরে এক্সপোজার হয়, ইনঅ্যাডিকুয়েট ভিটামিন ডি থাকে, তাহলে এই হার্ট আর গঠন স্বাভাবিক প্রক্রিয়া হবে না। আর স্বাভাবিক প্রক্রিয়া না হয়ে পরবর্তীতে আর বোনসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিফর্মিটি দেখা যাবে এবং তার এই অসুখটা পরবর্তীতে প্রকাশ্যে আসবে। তো আমরা সরাসরি বলতে পারি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিলেটেড একটা অসুখ, হ্যাঁ, যেটা বাচ্চাদের হয়ে থাকে সেটাকে আমরা রিকেটস বলে থাকি। জি, ধন্যবাদ স্যার। এখন আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের হাড় ভাঙা থেকে দূরে রাখতে বা হাড় ভাঙাটা অ্যাভয়েড করতে আপনি কি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে সব বাবা মাকেই এটা কনসার্ন থাকা উচিত এবং যারা একটু ম্যাচিউর শিশু, তাদের নিজেদের ব্যাপারেও নিজেদের কনসার্ন থাকা উচিত।
আমরা বলে থাকি যে বাচ্চারা তো খেলাধুলো করবেই, কিন্তু খেলাধুলো করতে যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে স্লিপারি গ্রাউন্ডে যাতে খেলাধুলো না করে। হ্যাঁ, অনেক সময় সাইকেল চালানো যখন শেখে, সেই শেখার সময় সাইকেল নিয়ে পড়ে যায় হাত পা ভাঙে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি খুব ভালোভাবে না শিখে একা একা না চালায়। এছাড়া যখন গাছে বা অন্য কোথাও চড়তে যাই, হ্যাঁ, তখন অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া যদি প্রপার ওয়েতে হাড়ের গঠন ঠিক থাকে, তাহলে হাড়ের ভাঙার এই টেন্ডেন্সি অটোমেটিক্যালি কমে যায়। সেক্ষেত্রে বাবা মা এবং শিশু সবাইকে কনসার্ন থাকতে হবে যে ভেঙে গেলে কিছুদিনের জন্য আসলে আমাদের জীবন স্থবির হয়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, লেখাপড়া থমকে যায়। হ্যাঁ, সবাই উদ্বিগ্ন হয়ে ওঠে যে হাড়টা আবার কবে জোড়া লাগবে, কবে ভালো হবে। এই জন্য আগে থেকে সচেতনতা দরকার। আমরা জানি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। তো সুতরাং একটা হাড় ভেঙে যাওয়ার আগে থেকেই আমরা যদি সাবধান হই এবং সাবধানতা নিয়ে পথ চলি, তাহলে যাতে না ভাঙে, তাহলে সেটাই বেশি ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি আগের প্রশ্নে উল্লেখ করেছি যে বোন সিটার বা ট্রেডিশনাল কিছু অপারেশনের মাধ্যমে গ্রামে গঞ্জে চিকিৎসা করা হয়। এই বোন সিটারটা আসলে কি? বোন সেটার মানে এটা প্রাচীন আমলের ধারাবাহিকতায় যে চিকিৎসা গ্রামের কিছু কবিরাজ করে থাকে, এদেরকে বলা হয় ট্রেডিশনাল বোন সিটার। এদের কোনো আসলে সায়েন্টিফিক কোনো যন্ত্রপাতি নাই। এরা যেভাবে আছে সেভাবে বন্সটাকে আসলে আমরা দেখেছি যে এরা সেট করতে পারে না। ট্রেডিশনাল বোন সেটার বলা হলেও এরা আসলে এভাবে বোন সেটার করতে পারে না। কিন্তু এদের মধ্যে আবার কিছু কিছু দেখা যায় যে তারা অনেক ডাক্তারের কাছে থেকে কিছু হাড় ভাঙার চিকিৎসা নিজেরা শিখে নিয়ে এবং পরবর্তীতে তারা সমন্বয় করে, হ্যাঁ, হয়তো টানা দিয়ে রাখবে, অথবা একটা গাছ হাত বেঁধে দেবে, অথবা কিছু সাবান পড়া দেবে। এই ধরনের বিভিন্ন ধরনের মেকানিজম ব্যবহার করে তারা চিকিৎসার এটা পায়তারা করে থাকে। এটা আসলে ওই ধরনের মানুষকে ধোঁকাবাজি বা প্রতারণার একটা কৌশল। হ্যাঁ, তারাও ফ্রি করে না, এটা ডেফিনেটলি তারা টাকা নিয়ে করে। আর বললাম তো যে হাড় নর্মালি টেন্ডেন্সি হলে জোড়া লেগে যায়, আর হাড় যদি ডিসপ্লেস না হয় তাহলে তো অবভিয়াসলি কিছু করা ছাড়াই জোড়া লাগবে। সুতরাং এখানে ওই যে বলে যে ঝড়ে গাছ পড়ে আর না কবিরাজের কেরামতি বাড়ে, এই টাইপের যে হাড় তো এমনি জোড়া লাগবে। সুতরাং এখানে কবিরাজের আলাদা করে কিছু করার নেই। তো সুতরাং তারা জাস্ট এমনিতেই হাড়টা রেখে দেয়, হ্যাঁ, গাছ বেঁধে দেয়, মনে হয় যে এটার মাধ্যমে জোড়া লেগে গেল, কিন্তু আসলে এটা সত্য নয়। হাড় নর্মালি টেন্ডেন্সি হাড় ভেঙে গেছে, এটা জোড়া লাগবেই। আমরা প্রপার অ্যালাইনমেন্টে এটা জোড়া লাগানোর ব্যবস্থা করে থাকি। জি, ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, মানুষের যে ইনজুরি হয় হাতে বা হাত ভেঙে যায়, এই কোন ইনজুরিতে কত মাস বা কত বছর বা কত সপ্তাহ সময় লাগে? এটা বাচ্চাদের ক্ষেত্রে হাড় জোড়া লেগে যাওয়ার টেন্ডেন্সি খুবই ভালো। আপার লিম্বের ক্ষেত্রে বিশেষ করে হাত, হ্যাঁ, ফোরআর্ম, হিউমেরাস, এক্ষেত্রে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ টাইম লেগে থাকে। এবং লোয়ার লিম্ব পার ক্ষেত্রে সাধারণত এটা 4 থেকে 8 সপ্তাহ টাইম লেগে থাকে জোড়া লাগার জন্য। সেক্ষেত্রে আমরা যদি প্লাস্টার করে রাখি বা ব্যান্ডেজ দিয়ে রাখি, তাহলে এটা 3 থেকে 4 সপ্তাহ দিয়ে রাখি হাতের ক্ষেত্রে, হিউমেরাসের ক্ষেত্রে। আর পায়ের ক্ষেত্রে সাধারণত 4 থেকে 8 সপ্তাহ দেওয়া প্রয়োজন হতে পারে। ঠিক, ধন্যবাদ স্যার। বোন, আমাদের যে বোন, এই বোনটা আমাদের হাড্ডি গঠিত হয় কি সাবস্টেন্স দ্বারা? এটা হাড্ডি গঠিত হয় মেইনলি কিছু সেলুলার কম্পোনেন্ট থাকে, যেটা আমি আগেই বললাম যে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট 3টা সেল থাকে। আর বোন ম্যাট্রিক্সের মধ্যে মেইনলি মিনারেলস, ডিফারেন্ট সোর্স অফ মিনারেল, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, এছাড়া ম্যাগনেসিয়াম, এই ধরনের বিভিন্ন ধরনের মিনারেলস এর সাহায্যে এই বোনস ম্যাট্রিক্স গঠিত হয়। ধন্যবাদ স্যার। আমাদের বোন কি কোনো পয়জন বা ভাইরাস দ্বারা এফেক্টেড হতে পারে বা ইনফেকশন হতে পারে? জি, এটা ভালো একটা প্রশ্ন। ডেফিনেটলি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় এই বোনসে ইনফেকশন হতে পারে, এবং বোনসের ভিতরে যে ম্যারো থাকে সেই ম্যারো ইনফেক্টেড হয়ে যেতে পারে। আমরা এই ধরনের কন্ডিশনকে বলে থাকি অস্টিওমাইলাইটিস, মানে বোনস এবং যে বোন ম্যারো সেটার ইনফেকশন। এ ধরনের ইনফেকশন কোনো ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, হ্যাঁ, সাধারণত ব্যাকটেরিয়া দিয়েই হয়ে থাকে। 95% ক্ষেত্রে স্টাফাইলোকক্কাস অরিয়াস নামে এক ধরনের
জীবাণু যেটা দিয়ে হয়ে থাকে। এছাড়া অনেক সময় ভাইরাস বা ফাঙ্গাস বা অন্য ধরনের জীবাণু দিয়েও এই হাড় সংক্রমিত হয়ে থাকে। জি, ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, শিশুদের হাড় গঠনের বয়সটা কতটুকু থাকে? এটা হাড় পুরোপুরি ম্যাচিওর হতে 21 বছর, 20 থেকে 21 বছর বয়স পর্যন্ত লাগতে পারে। একদম জন্মের পর, একদম মায়ের গর্ভ থেকে একদম প্রথমেই হাড়ের গঠন শুরু হয় এবং মায়ের গর্ভ থেকেই এটা মোটামুটি একটা ম্যাচিওর অবস্থায় পৃথিবীতে আসে, যখন একটা তার পরিপূর্ণ মানবিক বা মানুষের একটা অবয়ব থাকে। এই হাড়গুলো আস্তে আস্তে বড় হয় এবং ম্যাচিওর হতে থাকে। আমাদের অনেক এই দেশে অনেক দেখা যায় যে গ্রোথ ডেফিসিয়েন্সি যেটাকে বলে, ওইটা অনেক মানুষের আছে, যা জেনেটিক্যাল হোক বা কোনো সমস্যার দ্বারা হোক এটা আছে, কিন্তু এটা চিকিৎসা কি? এটা দেখতে হবে যে কি কারণে হচ্ছে। এটা অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে হতে পারে, এরপরে গ্রোথ হরমোন ইমব্যালেন্সের কারণে বা ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, অথবা কোনো জেনেটিক ডিজিজ যেমন ডাউন সিনড্রোম এরকম হতে পারে। তো যেটা জেনেটিক ডিজিজ সেটা আসলে ভালো করা যাবে না, সারানো যাবে না। এর ন্যাচারাল গ্রোথ যেটুকু হবে সেটুকুই। এর বাইরে যদি হরমোনাল কোনো ডেফিসিট থাকে বা ডেফিসিয়েন্সি থাকে বা অভাব থাকে, সেক্ষেত্রে হরমোন তাকে রিপ্লেসমেন্ট করে এবং গ্রোথ হরমোন প্রয়োগ করে এবং অন্যান্য যে হরমোনের জন্য এই সমস্যাটা হচ্ছে সেই হরমোন প্রয়োগ করে এটা চিকিৎসা সম্ভব। জি স্যার, আমাদের যে শরীরে হাড় থাকে, এখানে হাড়ের ডিসপ্লেসড কোন কোন জায়গায় বেশি হয়? হ্যাঁ, হাড় আসলে ডিসপ্লেসমেন্ট না, আমরা জয়েন্টের ডিসপ্লেসমেন্ট বলে থাকি। অ্যাকচুয়ালি হাড় ফ্র্যাকচার হয় এবং জয়েন্ট থেকে ডিসপ্লেস হয়। তো জয়েন্ট ডিসপ্লেসমেন্ট আমরা ডিসলোকেশন বলে থাকি। হ্যাঁ, সবচেয়ে কমন ডিসপ্লেসমেন্ট শোল্ডার থেকে হয়ে থাকে, শোল্ডার জয়েন্ট। এছাড়া এলবো জয়েন্ট ডিসলোকেশন হয়ে যেতে পারে, রিস্ট জয়েন্ট ডিসলোকেশন হয়ে যেতে পারে, হিপ জয়েন্ট ডিসলোকেশন হতে পারে, নি ডিসলোকেশন হতে পারে। শুধুমাত্র ডিসলোকেশন না, কোনো হাড় ফ্র্যাকচার হয়ে বা ভেঙে গিয়ে আবার ডিসলোকেশন হয়ে যেতে পারে, আমরা যেটাকে বলে থাকি ফ্র্যাকচার ডিসলোকেশন। হ্যাঁ, এরকম হতে পারে। জি, ধন্যবাদ স্যার। আমাদের যে হাড় আছে সেই হাড়টা গ্রোথ হতে বা গ্রোথটা কিভাবে হয় বা কি ভিটামিন ডি ছাড়া কি খেলে গ্রোথটা তাড়াতাড়ি হয়? এটা গ্রোথ তো একটা নর্মাল প্রসেস, এটা হবেই। তবে গ্রোথ বুস্টার আপ করার জন্য আমরা বলি বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, পুষ্টিকর বা ব্যালেন্স ডায়েট তাকে গ্রহণ করতে হবে। যদি খাবারে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তাহলে তার গ্রোথ হবে না। তবে সবার গ্রোথও একরকম হবে না, এটা ডিটারমাইন করে যে এভারেজ গ্রোথ অফ দি বোথ প্যারেন্টস, বাবা মায়ের গ্রোথ কতটা বা তারা কতটা লম্বা তার উপর নির্ভর করে সন্তান অনেক ক্ষেত্রেই সন্তানের গ্রোথ নির্ধারিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে এ ধরনের অনেক হরমোনাল ইনফ্লুয়েন্স থাকতে পারে। আর ন্যাচারালি আমরা বলে থাকি যে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবে, খেলাধুলো করবে এবং বোন গ্রোথের জন্য যে যে ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স দিয়ে থাকে সেই ফ্যাক্টরগুলো মেনটেন করবে। সেক্ষেত্রে তাহলে বাচ্চার গ্রোথ স্বাভাবিকভাবে হবে। জি, ধন্যবাদ স্যার। এখন আমাদের যে স্যার নাক ফেটে যায় বা কোনো জায়গা ফেটে যায়, এই যে ফেটাল একটা আছে, ফেটাল দিয়ে স্যার মানে কোন বোন থেকে নাক ফাটার পর স্যার রক্ত বেরোয়, কিন্তু কোন বোন দিয়ে মানে ভিতরে রক্তটা থাকে? এটা আঘাত লাগে অনেক সময় নাকের ভিতর দিয়ে রক্ত বের হতে পারে। সাইনোসাইটিস নামে এক ধরনের অসুখ আছে, যেটা সাইনোসাইটিস হয়ে এখান থেকে যে মিউকোজা থাকে ভিতরে, এই মিউকোজা স্ল্যাপ আউট হয়ে এখান থেকে রক্তক্ষরণ হতে পারে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যদি রক্তের কোনো কারণে প্রেশার বেড়ে যায় তাহলে ছোটো ছোটো যে ব্লাড ভেসেলগুলো আছে, এই ব্লাড ভেসেল রাপচার হয়ে যেও এই রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণকে আমরা বলে থাকি এপিস্ট্যাক্সিস। হ্যাঁ, যেটা ট্রমার কারণে হতে পারে, নন ট্রমার কারণেও অনেক সময় হয়ে থাকতে পারে। জি, ধন্যবাদ স্যার। স্যার, কিডস ক্রিয়েশনের আজকের আয়োজনে আপনি কি বলতে চান? কিডস ক্রিয়েশন টিভি বাংলাদেশের শিশুদের জন্য অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমি মনে করি যে এই কাজের পরিধি আরও বাড়ানো দরকার। জাতীয় পরিসরে এবং ইন্টারন্যাশনাল পরিসরে এর কার্যকারিতা সক্ষমতাকে ছড়িয়ে দিতে হবে। শিশুরা নীতি নৈতিকতার সাথে স্বচ্ছ সংস্কৃতি নিয়ে তারা বেড়ে উঠবে, বড় হবে, এই আশা প্রত্যাশা কিডস ক্রিয়েশনের কাছে আমরা ব্যক্ত করি এবং আশা করি যে তারা বাংলার
প্রতিটা ঘরে ঘরে এই কিডস ক্রিয়েশন টিভির এই কথাবার্তা কথামালা এই সাংস্কৃতিক যে আগ্রাসন বহির্বিশ্বের আছে তাদের এগেনস্টে যারা দাঁড়িয়েছে তাদের এটা সক্ষমতা লাভ করে পরবর্তীতে তারা আরও সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের সমস্ত ছেলেকে সুস্থ সংস্কৃতি উপহার দেবে। জি, ধন্যবাদ স্যার। দর্শক, শেষ হয়ে এলো আমাদের আজকের সময়। আশা করি সম্মানিত অতিথির আলোচনা থেকে আজকে আমরা অনেক উপকৃত হয়েছি। একটি পরিবারে একটি শিশু অসুস্থ হলে যেন গোটা পরিবারটি দুশ্চিন্তায় ছেয়ে যায়। তাই আমরা চাইবো শিশুরা সুস্থ থাকুক এবং সুস্থভাবে বেড়ে উঠুক, দুশ্চিন্তা মুক্ত রাখুক পরিবারকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে। আল্লাহ আমাদের বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সাথেই থাকুন কিডস ক্রিয়েশনের সঙ্গে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই, জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। For more updates,